বাংলা ভাষার শব্দ তৈরির এক অদ্ভুত কারখানায় আপনাকে স্বাগতম। এখানে দুটো শব্দ পাশাপাশি আসে, হাত ধরে, আর তৈরি হয় একটা নতুন ধারণা। ব্যাকরণের ভাষায় এই প্রক্রিয়ার নাম সমাস। কিন্তু সব সমাসের মধ্যে এমন একটি আছে যার নাম শুনলেই মনে একটা খটকা লাগে। তার নাম দ্বন্দ্ব সমাস। খটকা লাগাটাই স্বাভাবিক, কারণ দ্বন্দ্ব শব্দটার সঙ্গে আমাদের পরিচয় তো ঝগড়া, বিবাদ বা সংঘাত হিসেবে। আমরা বলি দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে। ঠিক। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, বাংলা ব্যাকরণের জগতে এই শব্দটার অর্থ ঠিক উল্টো। এখানে দ্বন্দ্ব মানে কোনো সংঘাত নয়, বরং মিলন, অংশীদারিত্ব, একটা জোড় বা পেয়ের তৈরি করা। বাহ! এই অদ্ভুত বিরোধাভাস বা প্যারাডক্সটাই হলো আমাদের আজকের আলোচনার প্রবেশপথ। ব্যাকরণের দ্বন্দ্ব মানে হলো দুটি পদের সমানাধিকারের ভিত্তিতে মিলন। তার মানে যে শব্দটা সাধারণত বিচ্ছেদ বোঝায়, ব্যাকরণ তাকেই ব্যবহার করছে চূড়ান্ত মিলনের প্রতীক হিসেবে। ব্যাপারটা বেশ কাব্যিক, তাই না? একদম। তাহলে এই মিলনের মূল ভিত্তিটা কি? কিভাবে এই সমাস নিশ্চিত করে যে দুটো পদেরই কেউই ছোট হয়ে যাবে না? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্বন্দ্ব সমাসের একেবারে হৃৎপিণ্ডে রয়েছে সমতার ধারণা। এর মূল শর্তই হলো, যে দুটো বা তার বেশি পদ মিলে সমাসটি তৈরি হবে, তাদের প্রত্যেকের অর্থই প্রধান থাকবে, তাই তো? কোনোটা ছোট হবে না। একদম, কোনোটি গৌণ হয়ে যায় না। যেমন আপনি যখন বলেন মা বাবা, তখন মা এবং বাবা দুজনের গুরুত্বই সমান। ব্যাসবাক্য পুনলে দাঁড়ায় মা ও বাবা। আচ্ছা। এই ও অব্যয়টি যেন দুই পদের মাঝে দাঁড়িয়ে থাকা এক নিরপেক্ষ বিচারক, যে নিশ্চিত করছে দুজনের অধিকারই সমান। আচ্ছা, এই ও অব্যয় আর হাইফেনের ব্যবহার, এগুলোই কি দ্বন্দ্ব সমাসকে চেনার প্রধান চিহ্ন? মানে একটা শব্দ দেখে চট করে বোঝার উপায় কি যে এটা একটা দ্বন্দ্ব সমাস? হ্যাঁ, এগুলো হলো এর সবচেয়ে পরিচিত বাহ্যিক চিহ্ন। বেশিরভাগ ক্ষেত্রে দুটো পদের মাঝে একটা হাইফেন বসে, যেমন ভালো মন্দ, দিনরাত। আর একে ভাঙলেই সংযোজক অব্যয় হিসাবে ও এবং আর এই শব্দগুলো ফিরে আসে। কিন্তু এর গঠন শুধু এইটুকুতেই সীমাবদ্ধ নয়। এর গভীরে আরও কিছু অলিখিত নিয়ম কাজ করে, যা ভাষাকে একটা সুন্দর শৃঙ্খলা দেয়। অলিখিত নিয়ম? মানে যেগুলো কোনো ব্যাকরণ বইতে হয়তো মোটা হরফে লেখা নেই, কিন্তু আমরা ভাষাকে ব্যবহার করতে করতে শিখে ফেলি। একদম তাই। যেমন ধরুন, পদের ক্রম, কোনটা আগে বসবে, এর পেছনে কিন্তু বেশ কিছু সামাজিক এবং ধ্বনিগত যুক্তি কাজ করে। যেমন দুটি ব্যক্তিবাচক পদের মধ্যে যিনি সামাজিকভাবে বেশি সম্মানীয়, তার পদটি আগে বসে। আমরা বলি গুরু শিষ্য, স্বামী স্ত্রী। আবার লিঙ্গের ক্ষেত্রে একটা মজার প্রবণতা দেখা যায়। সাধারণত স্ত্রীবাচক শব্দটি আগে বসে, যেমন মা বাবা, মাসি পিসি, রাধাকৃষ্ণ। এক মিনিট, এখানে একটু থামতে চাই। স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো পুরুষবাচক পদ আগে বসল, কিন্তু মা বাবা বা রাধাকৃষ্ণের ক্ষেত্র স্ত্রীবাচক। তাহলে নিয়মটা ঠিক কি? এটা কি শুধু যেটা শুনতে ভালো লাগে তার উপর নির্ভর করে? চমৎকার একটা পর্যবেক্ষণ। এখানেই ভাষার জীবন্ত প্রকৃতিটা বোঝা যায়। কোনো কঠোর নিয়ম নেই, বরং এটা একটা প্রবণতা। কিছু ক্ষেত্রে শ্রুতিমাধুর্য বা ছন্দের ভূমিকা প্রধান হয়ে ওঠে। আচ্ছা। আবার কাকা কাকির মতো শব্দেও কিন্তু পুরুষবাচক পদ আগে। তাই বলা যেতে পারে সম্মান, লিঙ্গ এবং শ্রুতিমাধুর্য, এই তিনটে বিষয় মিলে ঠিক করে দেয় কোন পদটি আগে বসবে। এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, সাধারণত একই গোত্রের পদ নিয়ে এই সমাস তৈরি হয়। দুটোই বিশেষ্য, যেমন টেবিল চেয়ার, অথবা দুটোই বিশেষণ, যেমন আসল নকল। এই সমতা এর গঠনকে একটা যৌক্তিক ভিত্তি দেয়। তার মানে দ্বন্দ্ব সমাস শুধু দুটো শব্দকে পাশাপাশি বসিয়ে দেয় না, বরং কিভাবে বসাবে তার পেছনেও একটা সূক্ষ্ম সামাজিক বোধ কাজ করে। বিষয়টা ভাবার মতো। ঠিক। আচ্ছা, এই যে আমরা বিভিন্ন পদের মিলনের কথা বলছি, এর পরিধিটা ঠিক কতটা বড়? কি কি ধরনের শব্দকে এভাবে জোড়া যায়? এর পরিধি প্রায় অসীম। আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রেই এর উদাহরণ পাওয়া যাবে। সম্পর্ক বোঝাতে তো আছেই, যেমন ভাই বোন, ছেলে মেয়ে। যেমন আয় ব্যয়, স্বর্গ নরক, আলো আঁধারি। ভাষাবিজ্ঞানের দৃষ্টিতে এটা খুব শক্তিশালী একটা কৌশল। কারণ যখন আপনি বলেন তার জীবনে অনেক আয় ব্যয় আছে, তখন আপনি শুধু আয় বা ব্যয়ের কথা বলছেন না। আপনি তার পুরো আর্থিক অবস্থাকে, তার ওঠানামাকে এক শব্দে প্রকাশ করছেন। ঠিক তাই। দুটো বিপরীত মেরুকে এক জায়গায় এনে একটা সম্পূর্ণ পরিসর বা স্পেকট্রামকে বোঝানো হচ্ছে। এটা ভাষার শব্দভাণ্ডারকে বহুগুণ বাড়িয়ে দেয়।
আচ্ছা। আবার দেখুন, সমার্থক বা প্রায় সমার্থক শব্দকেও জোড়া হয়, যেমন হাট বাজার, চিঠিপত্র, ধন দৌলত। এখানে অর্থের গভীরতা বা ব্যাপ্তি বাড়ে। এমনকি শরীরের অঙ্গপ্রত্যঙ্গ যেমন হাত পা নাক কান গলা। হ্যাঁ, বা সংখ্যা যেমন ৭, ৫, ৯, ৬, বা ক্রিয়াপদ যেমন যাওয়া আসা, লেখাপড়া, হেসে খেলে, সবকিছুকেই এই সমাসের ছাঁচে ফেলা যায়। এই বৈচিত্র্যই দ্বন্দ্ব সমাসের আসল শক্তি। এই বৈচিত্র্যের কথা যখন উঠলই, তাহলে এর বিভিন্ন প্রকারভেদগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলা যাক। কারণ উপর থেকে দেখতে সব মিলন একই রকম মনে হলেও ভেতরের সম্পর্কগুলো তো নিশ্চয়ই আলাদা। অবশ্যই, অর্থগত সম্পর্কের উপর ভিত্তি করেই এর প্রধান ভাগগুলো করা হয়েছে। সবচেয়ে সহজ যেটা, তা হলো সাধারণ বা মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থ। হ্যাঁ, যেখানে দুটো ভিন্ন কিন্তু সম্পর্কিত পদের সহজ মিলন বোঝানো হয়, যেমন কালি কলম বা চা বিস্কিট। এখানে পদ দুটি একে অপরের পরিপূরক, কালির সঙ্গে কলমের সম্পর্ক বা চায়ের সঙ্গে বিস্কুটের। আর যেটার কথা একটু আগে বলছিলাম, মানে বিপরীতার্থক দ্বন্দ্ব, আলো আধারি বা সুখ দুঃখের মতো শব্দগুলো। হ্যাঁ, বিপরীতার্থক দ্বন্দ্ব ভাষাকে দার্শনিক মাত্রা দেওয়ার জন্য এর কোনো তুলনা হয় না। ভেবে দেখুন, সুখ দুঃখ শব্দটা ছাড়া যদি আমাদের শুধু সুখ আর দুঃখ এই দুটো আলাদা শব্দ থাকত। তাহলে জীবনের সামগ্রিক অভিজ্ঞতাকে এক কথায় প্রকাশ করা কতটা কঠিন হতো। ঠিক, যখন বলা হয় জীবনে সুখ দুঃখ তো থাকবেই, তখন শুধু সুখ বা দুঃখকে আলাদা করে বোঝানো হয় না, বরং জীবনের সম্পূর্ণ ওঠানামাকে, তার ভালো এবং মন্দ উভয় দিককে একসাথে একটি ধারণার মধ্যে নিয়ে আসা হয়। তার মানে এটা শুধু ব্যাকরণ নয়, এটা আমাদের চিন্তার প্রক্রিয়াকে সংক্ষিপ্ত করার একটা টুল। একদম। এই পর্যন্ত তো বেশ সোজাসাপটা মনে হচ্ছে, কিন্তু আমি শুনেছি একশেষ দ্বন্দ্ব বলে একটি প্রকার আছে, যার নামটা বেশ রহস্যময় এবং গঠনটাও নাকি বেশ জটিল। একশেষ কথাটার মানে কি? এখানেই বিষয়টা সত্যিই আকর্ষণীয় হয়ে ওঠে। একশেষ কথাটির আক্ষরিক অর্থ হল একটির অবশেষ বা এ সিঙ্গল রিমাইন্ডার। ভাষাতত্ত্বের দিক থেকে দেখলে এটি হলো শব্দের মিলনের চূড়ান্ত রূপ। চূড়ান্ত রূপ। হ্যাঁ, ভাবুন, কয়েকজন বন্ধু মিলে একটা দল তৈরি করল, যেমন সে, তুমি আর আমি। এই তিনজন মিলে কোথাও যাবে। ব্যাকরণ এখানে একটা অসাধারণ শর্টকাট নেয়। সবাইকে আলাদা করে না বলে সে শুধু শেষ ব্যক্তির, আমির দৃষ্টিকোণ থেকে পুরো দলটার একটা নতুন নাম দেয়, আমরা। বাহ, তার মানে এখানে সে এবং তুমি এই দুটো সর্বনাম যেন আমি এর মধ্যে পুরোপুরি মিশে গিয়ে একটা নতুন যৌথ পরিচয় তৈরি করছে। ঠিক ধরেছেন। এই সমাসে ব্যাসবাক্যের একাধিক পদ লুপ্ত হয়ে যায় আর একটি মাত্র পদ অবশিষ্ট থাকে, এবং সেই পদটি সর্বদা বহুবচন হয়। সে, তুমি ও আমি মিলে হয় আমরা। আচ্ছা। এখানে দেখুন, সে প্রথম পুরুষ এবং তুমি মধ্যম পুরুষ পদ দুটি সম্পূর্ণরূপে লুপ্ত। শুধু শেষ পদ অর্থাৎ আমি উত্তম পুরুষের বহুবচন রূপটি প্রাধান্য পেয়েছে এবং সমগ্র দলটিকে প্রতিনিধিত্ব করছে। এর চেয়ে গভীর মিলন আর সম্ভব নয়। মানে যেখানে একাধিক সত্তা তাদের স্বতন্ত্র পরিচয় হারিয়ে একটা মাত্র যৌথ সত্তায় পরিণত হয়। এটাই একশেষ দ্বন্দ্বের মূল ধারণা। একদম। এই আমরার ধারণাটা তো অসাধারণ, যেখানে একাধিক পরিচয় মিলে একটা হয়ে যাচ্ছে। কিন্তু সবসময় কি দুটো পদই থাকে? একাধিক পদ নিয়েও কি এমন মিলন সম্ভব? যেমন ধরুন আমাদের দৈনন্দিন জীবনের দরকারি জিনিস, চাল, ডাল, তেল। হ্যাঁ, সম্ভব। আর সেটাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব, যখন দুয়ের বেশি পদ মিলে সমাস হয়। যেমন চাল, ডাল, তেল ও নুন থেকে হয় চাল, ডাল, তেল, নুন। এখানে জীবনের মৌলিক চাহিদাগুলোকে এক ছাতার তলায় আনা হয়েছে। ঠিক। বা ধরুন রূপ, রস, গন্ধ, স্পর্শ ও শব্দ থেকে হয় রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। পঞ্চেন্দ্রিয়ের অভিজ্ঞতাকে একটিমাত্র শব্দগুচ্ছে বেঁধে ফেলা হলো। বেশ, তাহলে আমরা সাধারণ মিলন দেখলাম, বিপরীতের মিলন দেখলাম, এমনকি চূড়ান্ত বিলয় বা মার্জিংও দেখলাম। কিন্তু আরেকটা অদ্ভুত প্রকারের কথা শোনা যায়, অলোপ দ্বন্দ্ব। অলোপ মানে যা লোপ পায় না। এখানে ঠিক কি লোপ পায় না? এখানে লোপ পায় না বিভক্তি বা কেস এন্ডিং। সাধারণত সমাসের মূল উদ্দেশ্যই হল বাক্যকে সংক্ষিপ্ত করা, তাই অপ্রয়োজনীয় অংশ যেমন বিভক্তি ছেটে ফেলা হয়। কিন্তু কিছু ক্ষেত্রে এই বিভক্তি ছেটে ফেললে ভাষার সৌন্দর্য বা আসল আবেগটাই নষ্ট হয়ে যায়। একটা খুব পরিচিত উদাহরণ দিই, দুধে ভাতে। এর ব্যাসবাক্য হল দুধে ও ভাতে। গুরুজন যখন আশীর্বাদ করে বলেন দুধে ভাতে থাকো,
এই কথাটার মধ্যে যে একটা ঘরোয়া সাবলীল সুর, একটা মঙ্গল কামনা জড়িয়ে আছে, তা কি দুধ ভাত থাকো বললে থাকতো? না, থাকতো না। ওই এ বিভক্তি দুটোই যেন কথাটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেছে। তাই এখানে ব্যাকরণ তার নিজের নিয়ম ভেঙে ভাষার সৌন্দর্য আর আবেগকে বেশি গুরুত্ব দিয়েছে। বিভক্তিগুলোকে রেখে দিয়েছে কারণ ওগুলোই আসল ভাবটা ধরে রেখেছে। এরকম আরও উদাহরণ তো আছে, যেমন পথে ঘাটে, দেশে বিদেশে, হাতে কলমে। একদম। তার মানে অলপ দ্বন্দ্ব হলো সেই ক্ষেত্র যেখানে ব্যাকরণ কঠোর শাসকের ভূমিকা ছেড়ে একজন শিল্পীর মতো আচরণ করে, যে নিয়মের চেয়ে সৌন্দর্যকে বেশি মূল্য দেয়। ব্যাপারটা দারুণ। আচ্ছা, ব্যাকরণে তো নিয়ম যেমন থাকে, নিয়মের ব্যতিক্রমও তো থাকে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রেও কি এমন কিছু আছে যারা কোনো নিয়মই মানে না? অবশ্যই আছে। আর ভাষাতত্ত্বের জগতে এই ব্যতিক্রমগুলোই ভাষার জীবন্ত প্রকৃতির সবচেয়ে বড় প্রমাণ। এদের বলা হয় নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস। নিপাতনে সিদ্ধ? হ্যাঁ, নিপাতনে সিদ্ধ কথাটার মানে হলো যা কোনো নিয়ম ছাড়াই সিদ্ধ বা স্বীকৃত। এদের গঠন কোনো ব্যাকরণিক সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় না, এগুলোকে ঐতিহ্য বা প্রথাগত ব্যবহারের কারণে সেভাবেই গ্রহণ করতে হয়। এগুলোকে কি আমরা ভাষার ইতিহাসের জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিলস বলতে পারি? খুব সুন্দর বলেছেন। ঠিক তাই, এগুলো হলো ভাষার সেই সব পুরনো রাস্তা যা এখনকার ব্যাকরণের মানচিত্র দিয়ে তৈরি হয়নি, কিন্তু মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহার করতে করতে সেগুলোকে পাকা করে ফেলেছে। একটা উদাহরণ দেওয়া যাক। যেমন অহ ও নিশা থেকে হয় অহর নিশ। সাধারণ নিয়মে এটা হওয়ার কথা ছিল না, এখানে পদের রূপান্তর হয়েছে, সন্ধির নিয়মও কাজ করেছে। কিংবা দিবা ও রাত্রি থেকে হয় দিবারাত্র। আচ্ছা, শত শত বছর ধরে মানুষ যেভাবে ব্যবহার করে এসেছে, ব্যাকরণও সেভাবেই এদের স্বীকৃতি দিয়েছে। এগুলো ভাষার বিবর্তনের জীবন্ত সাক্ষী। দ্বন্দ্ব নামটা আমাদের মনে সংঘাতে ছবি আঁকলেও দ্বন্দ্ব সমাসের মূল দর্শন হল ভারসাম্য, অংশীদারিত্ব এবং প্রতিটি উপাদানের সমান গুরুত্বকে স্বীকৃতি দেওয়া। একদম। এটা বাংলা ভাষার শব্দভাণ্ডারের এক মৌলিক ভিত্তি, যা ভাষাকে একই সঙ্গে সংক্ষিপ্ত, অর্থবহ এবং কাব্যিক করে তোলে। একদম। এটা শুধু শব্দ তৈরি করে না, এটা আমাদের ভাবনার জগতেও নতুন ধারণা তৈরি করে। আর এখানেই একটি গভীরতর চিন্তার অবকাশ থেকে যায়। কি রকম? আমরা দেখলাম কিভাবে দ্বন্দ্ব সমাস মিলন বা অবিচ্ছেদ্য জোড়া তৈরি করে। যেমন মা বাবা, সুখ দুঃখ, দিন রাত। এই জোড়াগুলো আমাদের ভাষায় ও সংস্কৃতিতে এতটাই প্রতিষ্ঠিত যে এগুলোকে আমরা একসাথেই ভাবতে অভ্যস্ত। এগুলো প্রায় অবিচ্ছেদ্য। হ্যাঁ, দিনের কথা বললে রাতের কথা মনে আসবেই। ঠিক। কিন্তু ভাবুন তো, সাহিত্য বা এমনকি দৈনন্দিন কথ্য ভাষায় যখন কোনো স্রষ্টা বা বক্তা এই প্রতিষ্ঠিত জোড় বা মিলনকে ইচ্ছাকৃতভাবে ভেঙে দেন অথবা এর স্বাভাবিক ক্রমকে ওলটপালট করে দেন, তখন কি ঘটে? ভাবার মতো বিষয়। যেমন মা বাবা না বলে যদি কেউ জোর দিয়ে শুধু বলেন বাবা মা, কিংবা সুখ দুঃখের বদলে বলেন দুঃখ সুখ, এই সামান্য পরিবর্তন কি অর্থের গভীরে কোনো নতুন স্তর তৈরি করে? এই প্রতিষ্ঠিত ব্যাকরণগত ঐক্যের সঙ্গে খেলা করে কিভাবে ভাষার নতুন সম্ভাবনা উন্মোচন করা সম্ভব? এই প্রশ্নটা শ্রোতাদের ভাবনার জন্য রইল।